নমস্কার, সবাই কেমন আছেন? আমি অরিজিতা সুইডেন থেকে কথা বলছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি আপনাদের ভালোবাসা আশীর্বাদে। আজকে আপনাদের সকলকে জানাই একটি সুন্দর ঝাঁ চকচকে রোদ ঝলমলে দিনের অনেক অনেক শুভেচ্ছা, সুপ্রভাত। আজকের দিনটা শুক্রবার আর কাল থেকে শুরু হবে উইকেন্ড। তবে গরমকালের দিনগুলি এখানকার আমাদের দৈনন্দিন জীবন কেমন কাটে, এখানকার মানুষ গরমের দিনগুলিতে কিভাবে সময় কাটান, সবটা নিয়েই আজ আমার ডিটেল ভ্লগ। গরমকাল অর্থাৎ সামার, আর ইউরোপের সামার মানেই কিন্তু একটা অন্যরকম অনাবিল আনন্দ বয়ে নিয়ে আসে। 21শে জুন অর্থাৎ 21শে জুন থাকে সুইডেনে মিড সামারের টাইম। আর মিড সম্মার অর্থাৎ সুইডিশ ভাষায় মিড সম্মার মানে হলো যে দিনটি থেকে শুরু হয় সবচেয়ে লম্বা দিনের সময়। অর্থাৎ এই মিড সামারের টাইম থেকেই কিন্তু সবচেয়ে লম্বা দিন অর্থাৎ সবচেয়ে বেশিক্ষণ সময় ধরে সূর্যের আলো দেখা যায়। এখন সূর্যের আলো থাকে প্রায় 20 ঘন্টার মতন। সকাল ভোর 3টে থেকে রোদ্দুরের আলো দেখতে পাওয়া যায় রাত্রি 12টা পর্যন্ত, এবং মধ্যরাতেও কিন্তু এখানে সূর্যের আলো ঝিমিয়ে পড়লেও পুরোপুরি চলে যায় না। তাই এই সমস্ত দিনগুলিতে আমাদের দৈনন্দিন জীবন কেমন কাটে এবং গরমের সময় এখানে চারপাশটা কেমন লাগে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। সামারের টাইমটাতে বেশিরভাগ সময় কিন্তু এখানে অফিস কাছারিগুলি ছুটিতেই থাকে। বেশিরভাগ মানুষ থাকেন ভ্যাকেশানে, এবং প্রায় বলা যেতে পারে জুন মাসের মিডিল থেকে অগাস্টের মিডিল, এই 2 মাস প্রায় প্রতিটি মানুষই কিন্তু ভ্যাকেশানে থাকেন। স্কুল কলেজগুলো সবই ছুটি পড়ে যায়, কাজের গতি অনেকটা ধীমে তালে চলতে থাকে। আমি তো এখন আমার ইউনিভার্সিটির সামার ভ্যাকেশানে রয়েছি, কিন্তু সন্দীপন এখন অফিসে ছুটি নেয়নি, কারণ এরপরে আমাদের একটু ঘুরতে বেরোনোর ব্যাপার আছে। তাই সেই ছুটি না নিয়ে সন্দীপন এখন এই টাইমটায় অফিস করে নিচ্ছে। তবে অফিসের কাজের চাপ কম থাকায় খুবই তাড়াতাড়ি এখনও বাড়ি ফিরে আসে। আর এই গরমের সময়টায় বাড়িতে বসে সময় কাটানো মানেই সাথে একটি বই নিয়ে পড়া। আর বাড়ির থেকে আমি কিছু গল্পের বই নিয়ে এসেছিলাম, এগুলোই এখন পড়তে থাকি। এখন একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি, আর সাথে বাড়ি থেকে নিয়ে আসা আমার অত্যন্ত পছন্দের একটি গল্পের বই পড়তে আরম্ভ করেছি। এই বইটি পড়া হলে একটু বাইরেটা বেরোবো, কারণ খুব ভালো রোদ্দুর উঠেছে। আর আজকে বাইরের টেম্পারেচার ওই 17 থেকে 18 ডিগ্রির মতন, খুবই সুন্দর রোদ্দুর বাইরেটা। তো আজকে অত্যন্ত সানি একটা ডে, প্রচণ্ড রোদ্দুর বাইরে আছে। অনেক দিন পর আজকে রোদ্দুরের দেখা পাওয়া গেছে। আর এখন বাজে ওই সকাল 12:15 মতো, আর টেম্পারেচার এখন বাইরে বলছে ওই 17-18 ডিগ্রির মতো। আমি যাচ্ছি এখন একটু লাইব্রেরির দিকে। চলুন একটু রোদ্দুরটা পুয়ে আসি, কারণ গরমকালের দিনে এখানে রোদ্দুরের তো দেখা মেলে না, খুব কম টাইম এখানে রোদ্দুরের দেখা পাওয়া যায়। আবার ধরুন ওই সেপ্টেম্বর মাস থেকে আর রোদ্দুর দেখতে পাওয়া যাবে না, প্রায় সামনের বছর একদম ফেব্রুয়ারি মার্চ মাস পর্যন্ত। তো সেই জন্য রোদ্দুর উঠলে একটু বাইরে বেরোনোর চেষ্টা করি আর কি। এখানকার বাইরের ওয়েদারটা বেশ ভালোই লাগে। চলুন যাই, লাইব্রেরি থেকে একটা বই নেব। লাইব্রেরির কার্ডটা সাথে নিয়ে নিয়েছি। লাইব্রেরিটা খুব বেশি দূরে নয়, কাছাকাছি রয়েছে। চলুন যাওয়া যাক। লাইব্রেরিতে এসে আমার পছন্দের বইটির সাথে নিয়ে এখন লাইব্রেরি থেকে বেরোনোর পালা। আমার বাড়ির সামনে এই ছোট্ট লাইব্রেরিটি রয়েছে, আর বাড়ির থেকে বেশ কিছুটা দূরে যদি আমি বাস ধরে যাই তাহলে কিন্তু একটি বড় লাইব্রেরিও রয়েছে। তবে সচরাচর কোনো বইয়ের প্রয়োজনীয়তায় আমি এই ছোটো লাইব্রেরিতেই আসা পছন্দ করি, আর এখানেই এসে আমার প্রয়োজন মাফিক বইটিও সাথে পেয়ে যাই। এখন কার্ডটা দিয়ে বইটা চেক আউট করে নিয়ে যাব এখন পাহাড়ের ওপরে। আমার বাড়ির সামনে খুব সুন্দর একটা উঁচু পাহাড় রয়েছে, যে পাহাড়ের একদম উঁচু চূড়াটায় গেলে পুরো গথেনবার্গ শহরটিকেই খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। তবে সেই পাহাড়ের মধ্যে এত সুন্দর একটা জঙ্গল রয়েছে, যার মধ্যে প্রচুর গাছ রয়েছে। তবে সেই জায়গাটির নাম হলো কিলার্সবার্গ। গরমের দিনগুলোতে এখানে প্রচুর মানুষের আনাগোনা দেখতে পাওয়া যায়। কেউ এখানে হাঁটতে আসেন তার পোষ্যটিকে নিয়ে, আবার কেউ এখানে বসে বসে রোদ্দুর পোয়ায়, আবার কেউ আসেন তার পরিবারকে নিয়ে বারবিকিউ করার জন্যে। চলুন আমি গিয়ে
গরমের দিনগুলোতে এরকম গাছে ঘেরা জায়গাগুলিতে আস্তানা গাড়ি, আর সেখানে সুন্দরভাবে বসে পাখির ডাক শুনতে শুনতে বেশ কিছুটা সময় কাটিয়ে ফেলি। তো এখন সাথে করে একটা ম্যাটও নিয়ে এসেছি, ওটা পেতে এখন এই গাছের তলাটায় বসবো। তবে যেহেতু একেবারে মোটা মোটা বড় গাছ আর জঙ্গলে ঘেরা, তাই চারপাশটা একটু সুন্দরভাবে দেখে একটু পর্যবেক্ষণ করে নিয়ে তবে সেই জায়গাগুলিতে চাদরটা পেতে একটু বসতে সাহস পাই। যদিও শীত প্রধান দেশ, এখানে সাপ খোপের ভয় খুবই কম। ঠিক যতটা লম্বা গরমকাল সুইডেনে পাওয়া যায়, ঠিক ততটাই ছোট হয় শীতকালের দিনগুলো। শীতকালের দিনগুলো হয় খুব ডিপ্রেসিং। বাড়ির মধ্যে বসে থাকতে হয় 24 ঘন্টা, বৃষ্টি হয়, রোদ্দুরের আলো পাওয়া যায় না মাসের পর মাস। কিন্তু গরমকালের দিনগুলোর প্রতিচ্ছবি একদম অন্যরকম হয়। আমার বাড়ির সামনে পাহাড়ের ওপরে এই সুন্দর পার্কটিতে প্রতিনিয়তই প্রচুর মানুষের আনাগোনা দেখা যায়। তেমনই গরমকালের দিনে গাছে গাছে যেমন সুন্দর পাতা, তেমনই ডালের মধ্যে পাখিদের বাসা থেকে উঁকি দেয় ছোট ছোট ছানা পাখিরা, এবং তারা ডেকে চলে তাদের মায়েদের সাথে অবিরাম। আর এই পাখির ডাক শুনতে আর মিষ্টি হাওয়া গাছের তলায় শুয়ে শুয়ে বই পড়তে এত ভালো লাগে, আর এত মিষ্টি রোদ্দুরটা গায়ে এসে পড়ে, আর তার সাথে এই সুন্দর হাওয়াটাও বেশ ভালো লাগে। সব মিলিয়ে গরমকালের দিনগুলো কিন্তু খুব ভালো কাটে। এখানকার মানুষের প্রতিজনই থাকেন ছুটিতে। লম্বা সামার ভ্যাকেশনের কারণে এখানকার মানুষ প্রত্যেকেই অফিস কাছারি থেকে ছুটি নিয়ে চলে যান তাদের সামার হাউসে। সুইডিশ মানুষদের শহরাঞ্চলে যেমন একটি বাড়ি থাকে, গ্রামাঞ্চলেও কিন্তু একটি করে বাড়ি থাকে। গরমকালের দিনে সামার ভ্যাকেশন পড়লেই তারা সেই বাড়িটির মধ্যে গিয়ে বসবাস শুরু করেন, এবং সেখানে গিয়ে সামারের টাইমটাতে বারবিকিউ করেন, ফ্যামিলির অন্যান্য মানুষদের সাথে সময় কাটান, পিকনিকে যান, বিভিন্ন আইল্যান্ডগুলোতে ঘুরে বেড়ান, মাছ ধরেন। এই সমস্ত হবিগুলোই কিন্তু এখানকার মানুষের গরমকালের দিনের একমাত্র শক্তি যোগানোর পাথেয়। এবং এই গরমকালের পর যখন গরম শেষে যখন তারা কাজে ফেরে, তখন কিন্তু এক নাগাড়ে আবার সব মানুষই কাজ করতে আরম্ভ করেন। আমাদের দেশে যে সময়টা পুজোর সময়, সেই সময়টাই কিন্তু এখানে প্রচুর কাজের চাপ থাকে, তাই ইচ্ছা থাকলেও পুজোর সময় বাড়িতে ফেরা যায় না। তবে সামার ভ্যাকেশনের পর একটা লম্বা টাইম কাজকর্মের পর ডিসেম্বর মাসটা কিন্তু আবার প্রচুর মানুষ ছুটিতে থাকেন, তখন যেহেতু চলে আসে বড়দিনের আনন্দ। এখন বাজে বিকেল 4টে, সন্দীপন অফিস থেকে এসে গেছে, তাই অনেক দিন আগেই বাড়িতে তৈরি করে রাখা কিছু ফিশ ফ্রাই ফ্রিজের মধ্যে ছিল। আজকের বারটা শুক্রবার, সেই জন্য একটু গরম ফিশ ফ্রাই, একটু আদা মধু দিয়ে লিকার চা বসালাম। বিকেলবেলার দিকে স্ন্যাক্সটা আজকে উইকেন্ড শুরুর মুখে শুক্রবারের বিকেলটায় বেশ ভালো লাগে খেতে, তাই অন্যান্য দিনের তুলনায় আজকের দিনটা একটু হলেও আলাদা। আজকে রাতের ডিনারটা একটু দেরি করে করার ইচ্ছা আছে, কারণ যেহেতু বিকেলবেলা এতটা ভারী খাবার দাবার খাওয়া হচ্ছে। আমি যেহেতু দুপুরবেলার লাঞ্চটা অনেক তাড়াতাড়ি সেরে নিয়েছি, তাই একটু খিদেও পেয়ে গেছিলো। আর এখন ফিশ ফ্রাইয়ের ওপর থেকে একটু আমচুর পাউডার দিয়ে দিচ্ছি। চাট মশলা দিলেও ভালো লাগতো, সেটা এখন বাড়িতে নেই, তাই আমচুর পাউডার দিয়ে খেতেই কিন্তু বেশ ভালো লাগে। এগুলো প্রতিটি কিন্তু বাসা মাছের ফিলে, যেটাকে আমাদের দেশে হয়তো খুব বড় জোর হলে ওই পাঙাশ মাছ বলা হয়ে থাকে। তো খুব ফ্রেশ ফিলে এখানে পাই। চাটা খাওয়ার পর আপনাদের একটু বাইরেটা নিয়ে গিয়ে দেখাই। এখন বাজে সন্ধে 7টা, বিকেলও নয়, এখন সন্ধে 7টা, আর রোদ্দুরের আলোটা ঠিক এতটা জোরালো, দেখলে মনে হবে বাইরেটা যেন দুপুর 2টো বাজে। দেখুন কি নীল ঝকঝকে আকাশ, আর তার মধ্যে এরকম তীব্র রোদ্দুরের আলো। বাইরেটা কিন্তু বেশ গরম। চলুন রাতের ডিনারের জোগাড়টা একটু করতে থাকি, কারণ এখন বাজে প্রায় রাতের 9টা। আর আজকে রাতের ডিনারটা একদম সিম্পল। ফ্রিজে খানিকটা চিকেন কড়াই ছিল, তার সাথে সন্দীপন ইন্ডিয়ান দোকান থেকে নিয়ে এসছে কিছু ঢ্যাঁড়স, তো সেই ঢ্যাঁড়স দিয়ে খানিকটা ঢ্যাঁড়স ভাতেও মেখে নিলাম। আর রান্না করতে করতে একবার বাইরেটা এরা আপনাদের দেখানোর জন্য। দেখুন এখনও কত রোদ্দুরের আলো। চলুন ডিনারটা করে নিই, কারণ প্রায় বেজে গেছে রাত্রি 9:30। আর আজকের ডিনার একদম সিম্পল, কিছু শশার টুকরো, গরম গরম দেরাদুন রাইস চালের ভাত, আর তার সাথে ঢ্যাঁড়স সেদ্ধ আর চিকেনের ঝোল। ব্যাস এইটুকুই আজকের রাতে আমাদের ডিনার। চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়া তো শেষ, এবার ঘুমিয়ে পড়ার পালা। এখন বাজে রাত্রি 10:30, আর বাইরের ঠিক রোদ্দুরের আলোটা এতটাই জোরালো, এতটাই তীব্র, আর এই রোদ্দুরের আলোটা চলতে থাকবে একদম রাত্রির 12টা পর্যন্ত। আমি এই ব্লগের শেষে আপনাদের সঙ্গে শেয়ার করব রাত্রির 12টায় ঠিক আকাশটা কেমন থাকে, আর সূর্যাস্ত হওয়ার মুহূর্তটা ঠিক কেমন লাগে, তারই একটি ছবি।
চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি যদি আপনাদের কিছু অংশ ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন আরও একটি সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য বিদায় নিলাম।